আপনারা একটা জিনিস ভালো করে ভাবুন যে ক্ষমতা বা পাওয়ার মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। একটা মানুষের মনসত্ব বা একটা মানুষের মানসিকতাকে একেবারে ধ্বংস করে দেয় ক্ষমতা বা পাওয়ার, যেটার কাছাকাছি সবাই থাকতে চায়। কেউ চায় না ক্ষমতাকে এড়িয়ে নিজে একটু আলাদাভাবে কঠিন জীবনযাপন করতে, কেউ চায় না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখন তৃণমূলের যা অবস্থা দেখতে পাচ্ছি। তৃণমূলের একাধিক সেলিব্রিটি সাংসদ, যেরকম দেব বলতে পারেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, এমনকি সবচেয়ে বড় কথা আছে শতাব্দী রায়। আজকে আমি এই কথাটা কেন বলছি দেখুন, আজকে তৃণমূলের যা অবস্থা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, সেটা নিয়ে তো আজকে এই কথা বলাই যেতে পারে। যেখানে আজকে আপনারা ভাবুন, দেব থেকে শুরু করে, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, এমনকি শতাব্দী রায়, যাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা মূলত বানাতে চলেছি। আজকে দেখুন শতাব্দী রায় তিনি কি করছেন, যেই দেখছে দলটা আর ক্ষমতায় নেই, যেই দেখছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নন, অর্থাৎ তিনি রাতারাতি একেবারে পাল্টে খেয়ে গেলেন। তিনি এখন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করছেন, তিনি একাধিক তৃণমূলের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাননি যে দলটা ভালো কিছু হোক। তিনি বলছেন যে এই দলে কথা বলার জায়গা ছিল না। তিনি বলছেন এই দলে সেইভাবে আমরা শান্তিতে ছিলাম না। তিনি এটাও বলছেন যেই দলের মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সাদা শাড়ি হাওয়ায় চটি, তার যেরকম একটা টালির চালের ঘর, একটা সাদামাটা জীবনযাপন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সেই লেভেলের একটা মানে কি বলবো লাইফস্টাইল, মানে একটা বেশ একটা চকচকে বা ঝকঝকে লাইফস্টাইল, সেটা নাকি তার ভালো লাগেনি। বা দল এমন এমন কিছু কাজ করেছে সেটা তার ভালো লাগেনি। এমনকি তার এমন কিছু কথা ছিল যেটা তিনি দলকে জানিয়েছেন, দল তার কথা মতন সেই কাজগুলো করেনি, যার জন্য আজকে হয়তো দলের এই ভরাডুবিটা হয়েছে। দলটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না যে দলের ভালো কিছু হোক। এইগুলো এরকম, তাছাড়া আরও ভিন্ন ভিন্ন কিছু অভিযোগ শতাব্দী রায় তিনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে করেছেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো এই শতাব্দী রায়কে নিয়ে। তার আগে আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে শতাব্দী রায় আজকে এত এত অভিযোগ করছেন, তিনি আজকে বলছেন এই হয়েছে সেই হয়েছে, দলে আমাদের সেভাবে গুরুত্ব দেওয়া হতো না, বা দলে আমরা কথা বলার জায়গা পেতাম না। তাহলে দিদি দল ছেড়ে আপনি এতদিন চলে যাননি কেন? কেন এতদিন আপনি দলে ছিলেন? দলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লাইফস্টাইল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফস্টাইল দুজনের সম্পূর্ণ আলাদা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়াই চটি বা তার সাদামাটা জীবনযাপন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন অনেক বেশি মানে হাইপাই জীবনযাপন। তাহলে যেটা আপনার এই বিষয়গুলো আপনি কেন দলে বলেননি? এই বিষয়গুলো যখন আপনার খারাপ লাগতো, বা এই বিষয়গুলো যখন এই মা মাটি মানুষের দলের সঙ্গে যখন যায় না, আপনি যখন মনে করেছিলেন, তাহলে আপনি সেটার প্রতিবাদ করে আপনি সেখান থেকে দল ছাড়েননি কেন? আগে কেন আপনি দল ছাড়েননি? আগে কেন আপনি এই কথাগুলো বলেননি? আপনার যদি কিছু ভালোই না লাগতো তাহলে আপনি ইস্তফা দিতেন, যে এই দলটা ভালো লাগছে না, এই দলে আমি কথা বলতে পারছি না, এই দলের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লাইফস্টাইল সেটা যায় না, তাই আমি ইস্তফা দিলাম, বা আমি দলটা ত্যাগ করলাম, বা আমি অন্য দলে যোগদান করলাম। সেটা আপনি আগেই করতে পারতেন, আপনি কিন্তু করেননি। আপনি আজকে বলছেন যে আপনার কথা শোনা হয়নি। তা আপনার যখন কথা শোনা হয়নি, তাহলে আপনি কি করে দলটার মধ্যে ছিলেন? আপনার কথা শোনা হচ্ছে না, আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, তাহলে আপনি দলে ছিলেন কেন? আপনার যখন কথা শোনা হচ্ছে না, আপনি সেই দলে কেন থাকবেন? আপনি একজন সাংসদ, আপনি একজন দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন। আপনাকে যদি আপনার দল গুরুত্ব না দেয়, তাহলে আপনি সেই দলে থাকবেন কেন? সেই দলের হয়ে আপনি কেন মানুষের কাছে ভোট চাইতে যাবেন? দেখুন শতাব্দী রায় আরও একটা অভিযোগ করেছেন যে 4 তারিখের পরে, মানে যখন তৃণমূল কংগ্রেস হেরে গেল, তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে অনেক সাংসদ বিধায়করা উপস্থিত ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিল। তো শতাব্দী রায়ের যেটা অভিযোগ, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হারার পর, এত বড় একটা তিনি হারলেন, তারপরে তিনি সেই হারটাকে নিয়ে সমালোচনা কেন করলেন না, বা সেই হারটার যে কেন তিনি হারলেন, মানে কেন তৃণমূল কংগ্রেসটা হারলো, সেটা নিয়ে তিনি কেন বিষয়টাকে কেন তিনি খতিয়ে দেখলেন না, কেন হারলো, হারার পেছনের কারণগুলো কি, সেই কারণগুলোকে কেন তিনি বোঝার চেষ্টা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নাকি তার সবথেকে বেশি খারাপ লাগছে শতাব্দী রায়। তিনি নাকি সেটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়ে গেছেন, মানে তার কাছে এটা নাকি সবচেয়ে বেশি খারাপ লাগার কারণ, যার জন্য তিনি আজকে একেবারে 180 ডিগ্রি পাল্টে খেতে বাধ্য হলেন। যার জন্য নাকি তিনি আজকে তৃণমূলে সাথে সরাসরি তিনি থাকতে চাইছেন না, মানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি আর সরাসরি থাকতে চাইছেন না। এই কারণে সবথেকে মেন যেটাকে তিনি দায়ী করেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই হারের মানে যে কি বলবো এটাকে পর্যালোচনা
কেন মমতা বন্দ্যোপাধ্যায় করেনি, কেন এই হারটাকে নিয়ে বিশ্লেষণ করেনি, সেটাই তার কাছে নাকি সবচেয়ে বড় খারাপ লাগার কারণ। আরে ভাই, এতদিন আপনি দলে ছিলেন, প্রায় এতগুলো বছর আপনি সাংসদ হয়েছেন, আপনাকে দল সাংসদ করলো, আপনি তো এর আগে সেলিব্রিটি ছিলেন, আপনাকে এমপি কে করলো? এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এমপি করলো। আপনাকে দিনের পর দিন আপনাকে ভোটে দাঁড় করিয়ে আপনাকে এমপি করে রেখেছে, আপনি যার জন্য আজকে সাংসদ হয়েছেন। আজকে যেই দেখলেন দলটা আর ক্ষমতায় নেই, সেই আপনি দল থেকে পাল্টে খেয়ে চলে গেলেন। এবার শতাব্দী রায় বলবে, না আমি তো আজকে আসিনি, তৃণমূল কংগ্রেসে যোগদান করিনি, আমি তো অনেক পুরনো লোক, আমি তো অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসটা করছি। এবার আমি আপনাকে বলি, এই শতাব্দী রায় যখন দলে এসেছিল তখন কিন্তু দলের ভালো সময় বইছিল, তখন কিন্তু দলের ভালো সময় ছিল, তখন কিন্তু দলের বিরুদ্ধে এত দুর্নীতি, তোলাবাজি, এত শাসন ব্যবস্থা অমুক তমুক এত কিন্তু অভিযোগ ছিল না। তখন কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কাটমানি অমুক তমুক, আজকে যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে যে অভিযোগগুলো আছে, অভিযোগের তো কোনো শেষ নেই, প্রচুর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আছে। এই অভিযোগগুলো কিন্তু সে সময় ছিল না যে সময় শতাব্দী রায় তৃণমূলে এসেছিল। তিনি দিনের পর দিন তৃণমূলের থেকে সুযোগ সুবিধা নিলেন, তিনি তৃণমূলের সাংসদ পদ উপভোগ করলেন, আজও তিনি করছেন। আপনার যদি এই দলের প্রতি খারাপ লাগে, আপনার যদি এই দলের প্রতি ভালোবাসা না থাকে, এই দলটা যদি আজকে মনে করেন যে সত্যি আর দলটা করা যাচ্ছে না, এই দলের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিকঠাক কাজ করছেন না, তিনি একের পর এক ভুল করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ ঠিকঠাক লাগছে না, এই দলের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইফ স্টাইল একেবারে যায় না, তাহলে আপনি যেটা করতে পারতেন, আপনি সাংসদ পদ ইস্তফা দিতে পারতেন। আপনি সরাসরি যেরকম সুখেন্দু শেখর রায়, তিনিও দলের সমালোচনা করছেন, তিনিও আজকে দল ছেড়ে দিয়েছেন। তিনি সমালোচনা করছেন, পাশাপাশি তাকে আমি একটা বিষয় সাপোর্ট করি, এমনকি কোয়েল মল্লিক, তাকেও আমি সাপোর্ট করি একটা জিনিসের জন্য, জানেন? তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি কিন্তু দল থেকে ইস্তফা দিয়েছেন, এমনকি সাংসদ পদ থেকেও কিন্তু ইস্তফা দিয়েছেন। এটা কিন্তু করা উচিত ছিল। এমনকি সুস্মিতা দেব, তিনিও কিন্তু দল থেকে ইস্তফা দিয়েছেন, এমনকি রাজ্যসভার যে সাংসদ পদ ছিল সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। তো আপনি যদি শতাব্দী রায়, আপনার মধ্যে যদি সেই মানসিকতা থাকে বা আপনার মধ্যে যদি সেই মানবিকতা থাকে, তাহলে আপনারও তো তাই করা উচিত। আপনি সাংসদ পদ থেকে ইস্তফা দিন, আবার নতুন করে উপনির্বাচন হবে, বিজেপির কেউ না কেউ, বিজেপির টিকিট হোক বা অন্য কোনো টিকিট হোক, কেউ না কেউ জিতে এসে আবার সাংসদ হয়ে যাবে। বা আপনি আরও একটা কাজ করতে পারেন, আপনি সরাসরি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে আপনি বিজেপিতে যোগদান করুন, ভবিষ্যতে বিজেপি হয়তো আপনাকে প্রার্থী করতে পারে, আপনি সেখান থেকে আবার জয়লাভ করে যান, সেটাও আপনার জন্য ভালো হতে পারে। আজকে যেই দেখছেন দলটা খারাপ, আজকে যেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তাদের সাম্রাজ্য নেই, আজকে যে দেখছেন তৃণমূল ক্ষমতায় নেই, অমনি আজকে সুরসুর করে নিজেও পাল্টি খেলেন, পাশাপাশি আরও 10 জনকে নিয়েও পাল্টি খাওয়ালেন। এটা কি ঠিক করলেন? দেখুন, এই সমস্ত বিশ্বাসঘাতকতা বা এই সমস্ত বেইমানি না, ইতিহাস কিন্তু কখনো কাউকে ছাড়ে না, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। সবসময় মাথায় রাখবেন, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। এই যে আজকে আপনি দলের সাথে এই যে বেইমানিটা করলেন, দলের খারাপ সময় যেখানে আজকে আপনাদের পাশে থাকা উচিত, যেখানে আজকে আপনারা সাংসদ পদ উপভোগ করলেন, যেখানে এতদিন আপনারা সরকারকে সামনে থেকে উপভোগ করেছেন, আপনার কথা দলে শুনিনি, আপনার অভিযোগ আছে, হ্যাঁ আছে, ধ্যান আছে, আপনার তাদের কিছু যায় আসতো না, এতদিন অন্তত কিছু যায় আসতো না, কারণ দলটা যেহেতু ক্ষমতা ছিলেন, শাসক দলের সহযোগিতা ছিলেন, ক্ষমতা ছিল দলের, সে ক্ষমতাকে উপভোগ করেছেন, তাই আপনি চুপচাপ ছিলেন। এখন যেহেতু দলের ক্ষমতা নেই, আপনি দেখছেন আপনার কথা এখন আর পুলিশ শুনবে না, আপনার কথা এখন আর সরকার শুনবে কি শুনবে না সেটা সরকারের ব্যাপার, বর্তমান যারা সরকার আছে, এখন আপনার সুযোগ সুবিধা অনেক কমে আসতে পারে। যেহেতু এখন তৃণমূল কংগ্রেস বিরোধী দলে আছে, সেক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যায় যে বিরোধী দলে থাকলে একটা চাপ থাকে তাদের উপরে। বিরোধী দলের নেতা নেত্রী, ব্লক স্তর, জেলা স্তরের নেতা নেত্রী হোক বা এমএলএ এমপি কাউন্সিলর যারাই থাকুন না কেন, তাদের উপর একটা আলাদা চাপ তৈরি হয়, তাদের অনেক কিছুর সাথে লড়াই করতে হয়, তাদের সাথে পুলিশ প্রশাসনের অনেক চাপ থাকে, উন্নয়নের অনেক সমস্যা হয়, যার জন্য না অনেকেই আর বিরোধীদের সাথে থাকতে চায় না, কারণ বিরোধী শিবিরে থাকতে হলে অনেক লড়াই সংগ্রাম করতে, অনেক কিছু করতে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সেক্ষেত্রে আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি এসে ক্ষমতা দেখে এসেছেন বা ক্ষমতার জন্য আপনি উপভোগ করার জন্য এসেছেন, তাই এতদিন আপনার কথা না শুনলেও আপনি দলে ছিলেন, এতদিন আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ ভালো না লাগলেও আপনি দলে ছিলেন, আপনার কথাকে তৃণমূল কংগ্রেস গুরুত্ব না দিলেও আপনি দলে ছিলেন, কারণ দলটা ক্ষমতায় ছিল। আপনি এই দলের সাথে থাকলে আপনার একেবারে সামনে থেকে যতই চুরি দুর্নীতি অমুক তমুক যত অভিযোগ ছিল, এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কম তো অভিযোগ ছিল না, প্রচুর অভিযোগ ছিল। এত অভিযোগ থাকার পরেও শতাব্দী রায়ের মতো আরও যে সমস্ত সাংসদরা আছেন, যে সমস্ত বিধায়করা আছেন, তারা তো সবাই দলে ছিলেন। এত অভিযোগ থাকার পরেও কিন্তু সমস্ত সাংসদরা
বিধায়করা দলে ছিলেন। আজকে যেই দল থেকে ক্ষমতা থেকে যেই তৃণমূল কংগ্রেস সরে গেল, যে সরকার থেকে যেই তারা সরে গেল, সেই তারা সবাই এখন বেসুরো হয়ে গেলেন। তারা আজকে আর কেউ সুরে গান গাইছেন না, সবাই এখন বেসুরো। কারণ দলটা ক্ষমতা নেই, সবাই ক্ষমতাকে উপভোগ করতে চায়, কেউ বিরোধী দলে থাকতে চায় না। বিরোধী দলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে একের পর এক ইডি, সিবিআই, সিআইডি তল্লাশি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক সমন পাঠানো হচ্ছে, তাকে যেভাবে তার উপর চাপ তৈরি করা হচ্ছে, এই চাপটা কেউ নিতে চায় না, সবাই চায় ক্ষমতাকে উপভোগ করতে। তাই তো দেখুন আজকে শতাব্দী রায়ের পাশাপাশি তৃণমূলের অন্যান্য যে সমস্ত সাংসদ ছিল তারাও দলে দলে সবাই যেন এখন পাল্টে খেয়ে সবাই এখন দলের বিরুদ্ধে কথা বলছেন। কারো কাছে এখন আর দলটা ভালো না। এতদিন সবার কাছে দলটা ভালো লাগছিল, কারণ এতদিন যেহেতু দলটা ক্ষমতা ছিল, যেই কথাটা আমার বারবার বলতে হচ্ছে, এতদিন দলের চুরি, জোচ্চুরি, কাটমানি সব কিছু হয়েছে, তারপর দলটাকে আপনারা উপভোগ করেছেন, কারণ দলটা ক্ষমতা ছিল। আজকে সবাই পাল্টে খেয়ে গেলেন। আজকে সবাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। আজকে যেই কঠিন সময় আজকে আপনাদের পাশে থাকা উচিত ছিল, যেই কঠিন সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আপনাদের সাপোর্ট করার দরকার ছিল, যেই কঠিন সময় আজকে কর্মীদের পাশে আপনাদের দাঁড়াবার কথা ছিল, কর্মীদের জন্য কথা বলার দরকার ছিল, যেখানে বিজেপির বিরুদ্ধে যদি কখনো কোনো কিছু খারাপ মনে হতো তখন আপনারা ছুটে যেতেন তাদের কাছে, সেটা হওয়া উচিত ছিল। আপনারা আসলে সেটা করলেন না। আপনারা আসলে কী করছেন, রাতারাতি কীভাবে আপনাদের সুযোগ সুবিধা হয় সেটা নিয়ে আপনারা অঙ্ক কষে আপনারা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষা দিতে চাইছেন। আপনাদের মধ্যে যদি সামান্যতম মানবিকতা থাকতো, যে সমস্ত দল বদলে বিধায়ক হোক বা এমপি হোক বা শতাব্দী রায়, আপনাদেরকেও বলছি, যদি সামান্যতম মানবিকতা থাকতো, আপনার যদি আজকে দলটা ভালো নাই লাগে, আজকে ক্ষমতাকে যদি আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কার্যকলাপ এগুলো যদি ভালো নাই লাগে, তাহলে আপনারা দলটা ছেড়ে দিতে পারতেন, দলের সাংসদ পদ ইস্তফা দিতে পারতেন, সেটা করতে পারতেন। তাহলে না হয় ভাবতাম যে আপনারা কাজের কাজ করেছেন। কিন্তু আপনারা সাংসদ থেকে যাচ্ছেন, কিন্তু কেউ কিন্তু সাংসদ পদ ইস্তফা দিচ্ছেন না। আপনারা সবাই সাংসদ থাকছেন, সাংসদ যে পদ সেটাকে কিন্তু আপনারা উপভোগ করতে চাইছেন। আর এখন খারাপ আপনাদের কাছে কে, দলটা খারাপ হয়ে গেল। মমতাদি খারাপ হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ হলো, কারণ তারা আজকে ক্ষমতা নেই, তারা এখন যত খারাপ এখন তারা খারাপ। আপনারা যখন আগে কথা শোনেননি দল, আপনাদের কথা যখন আগে গুরুত্ব দেয়নি দল, যেই দলের নেতা নেত্রীদের কথা দল শুনতে চায় না, যেই দলের নেতা নেত্রীদের কাজ বা তাদের কথাকে গুরুত্ব দিতে চায় না যেই দলটা, সেই দলে আপনারা কেন ছিলেন? সেই দলে কেন আপনারা নিজেদের সম্মানকে কেন ছিলেন? সেই দলে আগে তো আপনারা বেরিয়ে যেতে পারতেন, আগে তো আপনারা ইস্তফা দিতে পারতেন, অন্য একজনকে সাংসদ করা যেত। আপনারা কিচ্ছু করেন। আপনারা সাংসদ, বিধায়ক পদটা সবাই উপভোগ করছেন, এখন যে দল ক্ষমতা নেই এখন পাল্টে মেরে দিয়েছেন। এরকম করলে কিন্তু ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আগামী দিনে ভবিষ্যতে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে জবাব দেবে। আপনারা যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কাজে লাগিয়ে আজকে আপনারা ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে কাজে লাগিয়ে আপনারা ভোটে জিতেছেন, আপনারা যদি নিজে একটা কাউন্সিলর ভোটে দাঁড়ান না, তাহলেও কিন্তু আপনারা জিততে পারবেন না। আজকে এই যে তৃণমূলের যে পদ আজকে আপনারা হোল্ড করে ক্ষমতাকে উপভোগ করছেন, এই পদ যখন আপনাদের চলে যাবে না, তখন আপনারা নিজেদেরকে প্রমাণ করার জন্য অন্তত একটা কাউন্সিলর ভোটে দাঁড়াবার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের মানুষ ভোট দেয় কিনা। আপনারা এতদিন ভোট পেয়েছেন নিজেদের জন্য না, নিজেদের কোনো অবদান নেই। হ্যাঁ, আপনাদের কিছুটা হয়তো কিছু পকেট ভোট আছে, সেটা আলাদা ব্যাপার। সবটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, তার রাজনৈতিক প্রচার, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা জিতেছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি এবার যেটা বলতে পারি, দিদি আপনার কাছে আমি একটাই কথা বলবো, আমার কথা যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। আর আপনার নিজের মানসিকতা বা নিজের মানবিকতা ব্যাপারটা একটু ভেবে দেখবেন, কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমরা আশা করব। চলুন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।